মাঝে মধ্যে এমন হয় না যে কোনো কারণ ছাড়াই মন খারাপ লাগে? কোনো স্পেসিফিক রিজন না থাকলেও খুবই বিষণ্ণতা অনুভব হয়, চারপাশে সবকিছুকে ওটলেস লাগে, এলোমেলো মনে হয় নিজের জীবনটাকে। আর আমি যখন মেন্টালি লো ফিল করি তখন আসলে ফিজিক্যালি কোনো কিছুতে অ্যাটেন্ড করার মতো শক্তি থাকে না আমার কাছে। আমার মেন্টাল হেলথটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি মেন্টালি পিসফুল থাকলে আমি যে কোনো কাজ করতে পারি। অ্যাজ ইউ অল নো, আমি প্রোডাক্টিভ ডে কাটাতে অনেক বেশি পছন্দ করি। তবে মাঝে মধ্যে যখন এরকম হঠাৎ করে মন খারাপ লাগে, বিষণ্ণ লাগে, তখন একদমই কোনো কাজ করার এনার্জি পাই না। কিছুদিন ধরে আমার কেন যেন হঠাৎ করে মনটা খারাপ লাগছে। ফ্যামিলির জন্য মন খারাপ হতে পারে, ক্যারিয়ারের জন্য হতে পারে, মানে আই ডোন্ট নো যে স্পেসিফিক্যালি কোন রিজনে আমার মন খারাপ হচ্ছে। আই থিঙ্ক আমার এজে তোমরা যারা আছো তোমরা সবাই এই ব্যাপারগুলো কোনো না কোনো জায়গায় রিলেট করতে পারছো আমার সঙ্গে। টিনেজের এই লাস্ট ফেজটা একটু ডিফারেন্ট ভাবে হিট করছে আমাকে। কারণে অকারণে মুড সুইং হচ্ছে, পড়তে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। হয়তোবা এই প্রত্যেকটা স্টেপই খুবই ন্যাচারাল আমাদের লাইফে। তো আপাতত আমি কোনো জব করছি না এন্ড অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করছি, এই জন্য দেখা যাচ্ছে খুব একটা প্রয়োজন ছাড়া আমার বাসা থেকে বের হওয়া হচ্ছে না। বেশ কিছুদিন হয়ে গেল যে আমার বাসার বাইরে বের হওয়া হয়নি। আর ওই যে বললাম মেন্টালি লো ফিল হলে আসলে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আজকে কোনো রকমের নিজেকে জোর করে বাসা থেকে বের করেছি। কারণ এইভাবে মন খারাপ করে বসে থাকলে তো কোনো কিছুই হবে না। আমার নিজের মনকে নিজেকেই ভালো করে তুলতে হবে। আমার বাসার একদম পাশে মানে ওয়াকিং ডিস্টেন্সে একটা বড় স্কুলের খেলার মাঠ আছে। আমি খুব সম্ভবত এর আগেও কোনো একটা ভ্লগে তোমাদের সঙ্গে এই মাঠটা শেয়ার করেছিলাম। আর যেহেতু এখন দুপুরবেলা ছিল, মাঠে কোনো মানুষই ছিল না, এক দুটা ছোট বাচ্চা খেলা করছিল। যখন খুব বেশি মন খারাপ লাগে তখন আমি চেষ্টা করি নিজেকে বাসা থেকে বের করে আনার জন্য। কারণ আমি জানি বাসায় বসে থাকলে আমার আরো বেশি মন খারাপ হতে থাকবে। এর চাইতে বরং বাইরে এসে কিছু সময় বসে থাকি কিংবা দেখা যায় হাঁটা চলা করি, কিন্তু একটু বেটার ফিল হয়। এই মাঠটাতে বসে গো ট্রেন দেখা যায়, যদিও আমার বাসা থেকেও গো ট্রেনের সাউন্ড পাওয়া যায়। মাশাআল্লাহ আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল, সুবহানাল্লাহ। সুন্দর আকাশ দেখলে যে কারোরই তো মন ভালো হয়ে যাবে, তাই না বলো? তো তার কিছু সময় মাঠে একা একা বসেছিলাম। টু বি অনেস্ট, আমি নিজের কোম্পানি এনজয় করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় আমার চাইতে ভালো তো আমাকে কেউ চেনে না। এই জন্য যখন আমার মন খারাপ হবে তখন সবার আগে আমার প্রয়োজন নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো। পিছনের পার্কটাতে দেখলাম এই ছোট্ট বেবিটা পানির মধ্যে খেলা করছিল, ওকে দেখে আমার কি যে শান্তি লাগছিল। কিছুদিন ধরে টরন্টোতে অনেক গরম পড়েছে, হয়তোবা তোমরা অনেকে দেখেছো। টেম্পারেচার 34, 35 এরকমই আপ ডাউন করছে। শুধু দিনের বেলা না, রাতের বেলাতেও বেশ গরম থাকে। এই টেম্পারেচারের মাঝে বাচ্চাটা এত বেশি এনজয় করছিল, ওকে দেখে আমার নিজের ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল। এই তো গো ট্রেনের লাইনটা ধরে আবারও মাঠে এসে কিছুটা সময় বসে থাকি গাছের নিচে। ডেইরি কুইনে চলে যাই আইসক্রিম খাওয়ার জন্য, কজ আমার অনেক আইসক্রিম ক্রেভিং হচ্ছিল, এত গরম ছিল সেই দিন। ডেইরি কুইনে দেখলাম ফ্রোজেন বার্থডে কেকও সেল করা হচ্ছে। এই কেকগুলো এক এক ডিজাইনের ছিল। আমার বাংলাদেশের বেকার আপুদের কেকের ডিজাইন কেউ বিট করতে পারবে না। আইসক্রিমের টেস্ট আমার কাছে এভারেজ বলে মনে হয়েছে, মানে অনেক বেশি টেস্ট এমনও না ব্যাপারটা। ডেইরি কুইনের আইসক্রিমের চাইতে আমার কাছে নর্মাল যে কোন আইসক্রিম গুলো আছে ওগুলো খেতে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ওদের আউটডোর সিটিং এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে। চলে আসি নো ফ্রিলসে। আমার আসলে এই মাসে মান্থলি বাজার করা হচ্ছে না। লাস্ট মান্থে তো একদম মান্থলি বাজার করেছিলাম, বাট এই মাসে এমন হয়েছে যে একবার এটা শেষ হয়ে যাচ্ছে আর একবার আরেকটা জিনিস শেষ হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যায় যখন যেটা লাগে টুকিটাকি ওভাবেই কেনা হচ্ছে। নো ফ্রিলসে আসতেই আমার চোখে পড়ে গেল 7 ডেজের এই ক্রসিং গুলো, বাট আনফর্চুনেটলি এই ক্রসিং গুলো হালাল ছিল না। 7 ডেজের ক্রসিং গুলো আমার যে কত বেশি পছন্দ। সৌদি থাকতে বাবা সবসময় বাসা ভরে রাখতো এই ক্রসিং দিয়ে, কজ বাবা জানে এই ক্রসিং গুলো আমার অনেক বেশি পছন্দের। ইভেন আমি টরন্টোতে আসার সময় বাবা আমাকে অনেকগুলো ক্রসিং দিয়ে দিয়েছিল সঙ্গে করে। বাট দেখো এখানে আসলে হালাল পাওয়া যায় না, আমি চাইলে এগুলো কিনতে পারবো না। মাঝে মধ্যে এই ব্যাপারটা আসলে খুবই বিরক্ত লাগে যে যেটাই কিনতে যাচ্ছি আমাকে হালাল হারাম হবে কিনা এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হচ্ছে। আর বাঙালি বা পাকিস্তানি স্টোর ছাড়া হালাল আইটেম পাওয়া খুবই টাফ এখানে। যাই হোক, আমি অন্য একটা ব্র্যান্ডের বাটার ক্রসিং নিয়েছি, চকলেট ক্রসিংটা আর নেওয়া হচ্ছে না আমার। তারপরে টি ব্যাগ নিয়ে নিলাম। এই টি ব্যাগগুলো আমার এখন পর্যন্ত ট্রাই করা হয়নি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো এই টি ব্যাগটা কেমন হতে পারে। তারপরে এতেও ঘুরে ঘুরে দেখছিলাম যে অন্য আর নতুন কিছু নেওয়া যায় কিনা। লাস্টলি শুধুমাত্র আমার কোন আইসক্রিম নেওয়া হয়েছে। তারপরে এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় যে এখন আমাকে রান্না করতে হবে। অনেকদিন ধরে ভাবছিলাম ইলিশ মাছ রান্না করব, বাট আমার চিকেন তো খাওয়া শেষই হচ্ছে না, মাছও রান্না করা হচ্ছিল না। আজকে ভাবলাম আজকে রান্না করা যাক, যদিও আমি খুব বেশি পরিমাণে রান্না করব না, কারণ মাছ বেশি দিন ফ্রিজে রেখে দিলে না খেতে ইচ্ছা করে না পরে আর। এই দিন হচ্ছে আমাদের বাসায়, আমাদের সৌদি আরবের বাসায় গেস্ট এসেছিল এন্ড মামুনি বিজি ছিল। দ্যাটস ওয়াই আমি মাম্মাকে কল দিয়ে রেসিপি জানার জন্য, কজ মামুনি মাম্মা দুজনের সেম রেসিপি বলবে আমাকে। মাছ হচ্ছে 4 পিস আর একটা মাথা নিয়েছি।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে ওই 7-8টা কাঁচামরিচ নাও, ঝাল অনুযায়ী, ঝাল কম হলে 7-8টা নাও, বেশি হলে 5-6টা, যাই হোক 7-8টা কাঁচামরিচ। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হুম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, আর হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, আর শুকনা মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর সামান্য একটু আদা রসুন বাটা। আসলে আমরা ইলিশ মাছে দেই না, এখন ওখানকার ফ্রোজেন ইলিশ মাছ তো এই জন্য না না, একটুখানি দাও। ওয়াশ করার সময় ভালোই স্মেল ছিল মাছের। ও আচ্ছা ঠিক আছে, তাহলে হালকা একটু আদা রসুন দাও। এই সব মশলা একসাথে মিক্স করে নাও, আর সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে এখানে এই মাছগুলোতে 2 কাপ মতন পানি দিবা। ঠিক আছে। এই মশলা দিয়ে একসাথে মাছটা মেখে 2 কাপ মতো পানি দিয়ে প্রথমে একটা বলক ওঠার পরে চুলাটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবা। তারপরে 5 থেকে 7 মিনিট বা হাইস্ট 10 মিনিট হলেই তোমার এটা হয়ে যাবে। মাছ দেওয়ার পরে তো আমি আর পানি দিতে পারবো না, তাই না মাম্মা? পানি চা দেওয়ার পর না, না। দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পানি তুমি কতটা ঝোল খেতে চাও সেটা প্রথমেই তুমি আন্দাজ করে দিও। আচ্ছা ঠিক আছে মাম্মা, 10 থেকে 15 মিনিট লাগবে মাত্র? হ্যাঁ, ইলিশ মাছ তো বেশি সময় লাগে না। ও, তাহলে তো ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, আর আচ্ছা চাইলে ঠিক তুমি আছে। এই জাল দেওয়া মাছটাই রেখে দিতে পারো, পরবর্তীতে কোনো সবজি দিয়ে যদি রান্না করতে চাও তখন না না এখান না, থেকে মাছ সবজি দিয়ে আমি তুলে। রান্না করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মাম্মা, রান্না করে আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা বাবা। তারপরে তো মাম্মা যেভাবে যেভাবে আমাকে রেসিপি বলে দিয়েছে আমি সেভাবে করে মাছটা রান্না করে নিচ্ছিলাম। কি পাশে মামুনিকেও দেখলাম খুবই অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না করে ফেলেছে। তবে আমার কখনো কেন জানি না ইলিশ মাছ বা মাছ আইটেমগুলো আমার তেমন ভাবে রান্না করা হতো না। চিকেন বেশ কয়েকবার রান্না করা হয়েছে আমার, যেহেতু চিকেন আমার পছন্দ, বাট মাছগুলো আমি কখনোই রান্না করতাম না। মাছ আইটেম সবসময় মামুনি রান্না করতো। বাট হ্যাঁ, আজকে মাম্মার রেসিপি অনুযায়ী ইলিশ মাছ রান্না করার পরে আমি বুঝতে পেরেছি আসলেও মাছ রান্না করা মানে অনেকটাই ইজি। ইভেন আমি তো বলবো চিকেন রান্নার চাইতেও মাছ রান্না করা ইজি, কজ খুবই অল্প সময়ের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। সব মিলিয়ে আমার খুব সম্ভবত 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে মাছটা রান্না করা কমপ্লিট করার জন্য। এই তো আমার রান্না বান্না শেষ, আর এই ছিল আমার আজকের ছোটখাটো মিনি ব্লগ। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।